হ্যাঁ, এখন ফিশারিজে ঢুকছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি। তাহলে আমাদের এনজাইম যে বললাম, এনজাইম ইনহিবিশন রিভার্সিবল। রিভার্সিবল কে আমরা তিন ভাগে ভাগ করি: কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ এবং আনকম্পিটিটিভ। ইরিভার্সিবল, অ্যালোস্টেরিক। আমরা একটা উদাহরণ দিলে সহজ হয়। মনে করো তুমি এক জায়গায় চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ। এখন তুমি যে চাকরির পরীক্ষা দিতে চাচ্ছ, সেখানে অবস্থাটা কি? একটা অবস্থা হইলো যে তোমার যোগ্যতাই নেই। যোগ্যতা নাই মানে তুমি আর সেখানে পরীক্ষা দিতে পারবে না, তুমি অ্যাপ্লাই করতে পারবে না। লোক লাগছে মনে করো ভেটেনারি, ভেটেনারি লোকে তোমাকে দরখাস্ত করতে পারবা? তাহলে সেখানে তোমার যোগ্যতাই নাই। এটা হলো আমাদেরকে ইরিভার্সিবল রিয়াকশন, এটা আর রিভার্সাল করার কোনো সুযোগই নেই। আর একটা হলো রিভার্সিবল। রিভার্সের মধ্যে তিন রকমের। এক জায়গায় হলো যে তুমিও এগ্রিকালচার বা ফিশারিজের ছাত্র, তোমার সঙ্গে আরেকজন ছাত্র দরখাস্ত করছে, সে ছাত্র ভালো। তো দেখা যদি যে পরীক্ষায় ভালো করবে তার চাকরি হয়ে যাবে। এটাকে আমরা বলছি কি, কম্পিটিটিভ। যে ইনহিবিটর, যে তুমি যদি এনজাইম যদি শক্তিশালী হয় ইনহিবিটরের সঙ্গে, শুধু কম্পিটিশন কম্পিটিশন জিতে গেলেই তোমার চাকরি, আর কোনো চিন্তা নেই। আর নন কম্পিটিটিভ হইলো আরেকজন ছাত্র, সে ছাত্র ভালো না কিন্তু তার লবিং খুব শক্তিশালী। তার মানে সে যদি লবিংটা কোনোভাবে করেই ফেলতে পারে, তাহলে তোমার চাকরির সম্ভাবনা কমে গেল। কিন্তু যদি সে লবিংটা না করতে পারে, তাহলে তুমি জিতে যাবে। আর আনকম্পিটিটিভ, এটা খুব সমস্যা। এই সমস্যা কি, এর লবিংও তার ভালো, যোগ্যতাও ভালো। মানে তুমি যোগ্যতা দিয়ে তাকে পরাজিত করবা সেরকম কোনো সুযোগ নাই, আবার লবিং যে ই করবা তারও সুযোগ নেই। তার মানে আনকম্পিটিটিভটা হইলো বেশি সমস্যা। আর অ্যালোস্টারিক হইলো উল্টা, যে তুমি লবিং যদি করতে যাও, তোমাকে আর চাকরিতে নিবেই না। ঠিক আছে, এই হলো আমাদের এনজাইম ইনহিবিশন। তা আমরা একটু উদাহরণ দিয়ে সামনে আগাই। এই যে আমাদেরকে এখানে দেখা হয়েছে রিভার্সিবল। রিভার্সিবলকে আমরা বললাম তিন ভাগ। ইরিভার্সিবল তো আমরা বললাম যে রিভার্সিবল করা যাবে না। দি ইনহিবিটর বাইন্ডস অন নন কোভ্যালেন্ট উইথ এনজাইম। এনজাইম ইনহিবিশন ক্যান বি রিভার্স ইন দ্য ইনহিবিটর ইজ রিমুভ। ইনহিবিটর রিমুভ করলেই কি হবে, এটা রিভার্স করা যাবে। যেমন কম্পিটিটিভ ইনহিবিটর, এই জায়গাটা আছে তোমার কি হচ্ছে, এই জায়গাটায় তোমার একই রকমের দেখতে, একই রকমের যে আগে যুক্ত হয়ে যাবে সেই এনজাইমের সঙ্গে এনজাইম ই করবে। যদি তুমি যুক্ত হয়ে যেতে পারো আগে, কম্পিটিশনের সঙ্গে ই হয়ে গেল, তাহলে ই হলো না, কি বলে, সে আর যুক্ত হতে পারলো না। তার মানে সে কি হয়ে গেল, সেটা সেটা তোমার, সে কম্পিটিশন হারিয়ে গেল। তার মানে তুমি এনজাইম তো কাজ হয়ে গেল। আর যদি সে আগে যুক্ত হয়ে গেল, তাহলে এনজাইম কি হলো না, কাজ হলো না। সে অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হবে। কম্পিটিটিভ ইনহিবিটর যুক্ত হয় অ্যাক্টিভ সাইটের সঙ্গে। আর নন কম্পিটিটিভ, সে যে বললাম তার লবিং ভালো অ্যালোস্টেরিকের সঙ্গে, এখানে কোনো কম্পিটিশন করে না। কিন্তু আরেক জায়গা দিয়ে সে অ্যালোস্টেরিক সাইটে যায়, সে কি করতেছে, ইনহিবিশন করতেছে। ঠিক আছে, তো তার মানে সেটা হলো নন কম্পিটিটিভ। আর আনকম্পিটিটিভ এই যে ইনহিবিশন, ইয়েস, কমপ্লেক্স। তার মানে এই, তুমি যদি এখানে আমাদের এনজাইম সাবস্ট্রেট যদি কমপ্লেক্স তৈরি করে ফেলো, কমপ্লেক্স তৈরি করলে তার কিন্তু আর কোনো সুযোগ নাই। আমাদের ইনহিবিটরের সঙ্গে আমরা তোমাদেরকে পড়াইছিলাম যে এনজাইম আর সাবস্ট্রেট যুক্ত হলে কি হয়, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়। তারপরে তৈরি হয় হলো এনজাইম এবং প্রোডাক্ট। তার মানে এই ইনহিবিটরটা যুক্ত হয় শুধুমাত্র যদি কমপ্লেক্স তৈরি করার সময় যুক্ত হইতে পারে। যদি কোনো কারণে সাবস্ট্রেট যুক্ত হয়ে যায়, তাহলে ইনহিবিটর যুক্ত হওয়ার সুযোগ নাই। আর এটা কি, এটা শুধুমাত্র এই এনজাইম যখন সাবস্ট্রেট যুক্ত হয় হচ্ছে, তখনই যুক্ত হওয়ার সুযোগ আছে। সে আর ইয়ের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সুযোগ তার নাই। কি বলে যে প্রোডাক্ট তৈরি হয়ে গেল কিছু নাই। আর এ কি করে, এ হলো এনজাইম সাবস্ট্রেট তৈরি হওয়ার সময়ও যুক্ত হইতে পারে, আবার কি কমপ্লেক্স তৈরি হওয়ার পরও যুক্ত হইতে পারে। দুই জায়গায় সে বাধা দিচ্ছে। সে বললাম ছাত্রও ভালো, আবার তার লবিংও ভালো। তাহলে এই তিনটা হলো আমাদের ইনহিবিশন আছে। ক্লিয়ার তোমরা? এখন রিভার্সিবল। The inhibitor closely resembles the rear substrate. Inhibitor is a substrate analog. Inhibitor competitor for substrate binds, যেটা আমরা বললাম যে কম্পিটিটিভ ইনহিবিটর যারা, সেটা কি, ইনহিবিটর কম্পিটস ফর সাবস্ট্রেট এন্ড বাইন্ডস এট দ্য অ্যাক্টিভ সাইট বাট ডাজ নট আন্ডারগো এনি ক্যাটালাইজ। ঠিক আছে, এই যে বললাম যে এনজাইম প্লাস সাবস্ট্রেট তৈরি হচ্ছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম প্লাস প্রোডাক্ট। কিন্তু এনজাইম কি তার সাথে কম্পিটিশন করতেছে, কম্পিটিশন তৈরি, সে কি করতেছে, যদি কোনো ভাবে ইনহিবিটর যুক্ত হয়ে গেল, তখন আর প্রোডাক্ট তৈরি হয়ে গেল না। অর্থাৎ সে কম্পিটিশনে যে করবে সাবস্ট্রেট না এনজাইম, কে যুক্ত হচ্ছে। ইন কম্পিটিটিভ ইনহিবিশন the km value increase and Vmax remain unchanged. Km value বাড়বে
আনচেঞ্জ থাকবে। আচ্ছা, আর কম্পিটিটিভ ইনহিবিটরে কি যে কেএম ভ্যালু আর এটা আমি যে যখন শিখাবো তোমাদেরকে কি বলে, ওই যে মাইকেলিস মেন্টন ইকুয়েশন বা একটা গ্রাফ আছে তখন তোমাদেরকে দেখাবো কেএম ভ্যালু কি আর ভিম্যাক্সটা কি। নেক্সট হলো কম্পিটিটিভ ইনহিবিশন। যেমন ধরো সাকসিনিক অ্যাসিড আর ম্যালোনিক অ্যাসিড, এটা দেখো যে সি ডাবল এইচ, এটারও সি ডাবল এইচ, এই দুইটা একই রকমের। আর সাকসিনিক অ্যাসিড যে হলো সিএইচ টু হলো দুইটা, আর ম্যালোনিক অ্যাসিডে একটা। এই দুইটা দেখতে সি ডাবল এইচ যেটা, দুইটা দেখতে একই রকমের, যার জন্য কি করতেছে এরা হলো কম্পিটিটর। তো সাকসিনিক ডিহাইড্রোজেনেজ এনজাইম এর সাবস্ট্রেট হলো সাকসিনিক অ্যাসিড, কিন্তু কম্পিটিটিভ ইনহিবিটর কি কি, ম্যালোনিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। কারণ কি, এই ম্যালোনিক অ্যাসিড দেখো সি ডাবল এইচ আছে দুইটা, অক্সালিক অ্যাসিডের আছে সি ডাবল এইচ দুইটা, গ্লুটারিক অ্যাসিডের সি ডাবল এইচ দুইটা। যার জন্য এনজাইম কি করে, ওই একই রকমের কাজ করে, যেহেতু একই সাইড যে রকমের, একই সাইড একই রকমের দেখার কারণে এটা কাজ করে। এই জন্য আমরা এটাকে বলতেছিলাম কি ইনহিবিটর, কম্পিটিটিভ ইনহিবিটর। দে হ্যাভ স্ট্রাকচার সিমিলারিটি উইথ সাকসিনেট, সাকসিনেটের সঙ্গে তাদের স্ট্রাকচার প্রায় সিমিলারিটি আছে। দে কম্পিট উইথ সাকসিনেট টু বাইন্ড at the active site of succinate dehydrogenase. আচ্ছা, এবার নন কম্পিটিটিভ ইনহিবিটর তাদেরকে বলছি যে এনজাইম ইয়ের সঙ্গে, ইনহিবিটরের সঙ্গে যুক্ত হয়ে তোমার ইয়ের সঙ্গে হচ্ছে, দি ইনহিবিটর বাইন্ড এট দ্য সাইট আদার দ্যান দ্য অ্যাক্টিভ সাইট। সে অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হয় না, সে যুক্ত হচ্ছে কোথা থেকে, আরেক সঙ্গে আমি বললাম পরীক্ষায় সে অংশগ্রহণ করতেছে না, বা পরীক্ষায় ভালো কি খারাপ হলো এটা তার ব্যাপার না, সে ঢুকতেছে কোন দিক দিয়ে, লবিং দিয়ে। ইনহিবিটর বাইন্ডস এট দ্য সাইট আদার দ্যান দি অ্যাক্টিভ সাইট অফ এনজাইম। বাইন্ডিং অফ ইনহিবিটর ইম্পেয়ার্স এনজাইম ফাংশন, এবং এর সঙ্গে কি করি, সে এনজাইমের ফাংশনকে ইম্পেয়ার করে ফেলে, ফেয়ার থাকতেছে না, তাই না? নো স্ট্রাকচার সিমিলারিটিস, তাদের মধ্যে কোনো কি নাই, স্ট্রাকচার সিমিলারিটিস নাই। ইনহিবিটস possess a strong affinity to the binding site. Inhibitors don't interfere with ES binding. ES binding হওয়ার পরও, তোমার পরীক্ষা ভালো হওয়ার পরও চাকরি নাও হইতে পারে, কারণ তার লবিং ভালো। তো এই জন্য ইনহিবিটর ডন্ট ইন্টারফেয়ার উইথ ইএস বাইন্ডিং। ইএস মানে এনজাইম সাবজেক্ট বাইন্ডিং এর উপরে সে নির্ভর করছে না। ক্যাটালিস ইজ প্রিভেন্টেড ডিউ টু ডিস্টোরেশন ইন দ্য এনজাইম কনফর্মেশন। এই ক্যাটালিসটা কি হচ্ছে, ডিস্টোরেশন হয়ে যাচ্ছে। এটার কেএম ভ্যালু আনচেঞ্জ বা ভিম্যাক্স ইজ লোয়ার, সর্বোচ্চ গতি তুমি যাবে। এর আগেরটা যেটা আমরা দেখছিলাম, এর আগেরটাই দেখো ভিম্যাক্স রিমেন আনচেঞ্জ, অর্থাৎ কেএম ভ্যালু বিক্রিয়ার গতি তোমার ধরো কম্পিটিশন হবে, কিন্তু ভিম্যাক্স অর্থাৎ তুমি যদি কোনো কারণে এনজাইম যদি যুক্ত হয়ে যেতে পারো তাহলে কিন্তু ম্যাক্সিমাম যাওয়ার সুযোগ আছে। কিন্তু এইটাই দেখো কি, এইটাই তোমার এই যে কেএম ভ্যালু সমান থাকবে কিন্তু ভিম্যাক্স লোয়ার। কারণ তোমার ওই যে বললাম যে ইয়ের সম্ভাবনাটা সর্বোচ্চ পর্যায়ে তুমি উৎপাদনে তুমি যাইতে পারবে না, কারণ এনজাইম তোমাকে যে কোনো ভাবে কি করতেছে, তোমার নন কম্পিটিটিভ ইনহিবিটর তোমাকে বাধা দিচ্ছে। হেভি মেটাল যেমন মার্কারি বা একটু সিএস গ্রুপ, যে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে তারা কি করতেছে, নন কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করে। আর এবার হলো আনকম্পিটিটিভ ইনহিবিটর। ঠিক আছে, আনকম্পিটিটিভ ইনহিবিটরটা কি দেখো, this inhibitor binds to the ES complex. When the substrate bind, it induce a conformational, এই যে এখানে যায় সে যুক্ত হয়ে যাচ্ছে, এখানেও যুক্ত হচ্ছে, এখানেও যুক্ত হচ্ছে, তো সে দুই দিক দিয়ে সমস্যা তৈরি করতেছে। When the substrate binds, it induces a conformational changes in the allosteric site, allowing the inhibition to bind. And inhibition typically occurs in reaction with two or more substances or product. এখানে দেখো বোথ কেএম অ্যান্ড ভিম্যাক্স ডিক্রিজ, তার মানে এইটা হলো বেশি সমস্যা। কেএমটাও কমাই দিবে, তোমার ভিম্যাক্স সর্বোচ্চ গতি তুমি সর্বোচ্চ পর্যায়ে যে তৈরি করতে পারবা সেটাও পারবা না। কারণটা কি তোমাদেরকে বললাম, যে আগেরটা ছিল তো কম্পিটিশন, জিততে পারলেই, তুমি বেশি লেখাপড়া করলে, ভালো পরীক্ষা দিলেই তোমার আর চিন্তা নাই, তোমার খালি চিন্তা যে আমি ভালো পরীক্ষা দিতে পারবো কিনা। ভালো পরীক্ষা দিলেই তুমি প্রথমটাই যে আর কোনো সমস্যা নাই, আর পরেরটাই ভালো পরীক্ষা দিলে কি সমস্যা, লবিং ভালো, কোনোভাবে তুমি লবিং যদি ঠেকাইতে পারো আর চিন্তা নাই। আর এই বেচারা বেশি সমস্যা, এই তোমার কেএম কেও কমাই দিবে, ভিম্যাক্সও কমাই দিবে, কারণ তার লবিংও ভালো আবার ছাত্রও ভালো। আশা করি বুঝাইতে পারছি। তা আমাদের ইনহিবিশন আমরা দেখলাম। আর ইরিভার্সাল যেটা,
The inhibitors bind covalent with the enzyme and inactivate them, which is irreversible. এনজাইমের সঙ্গে বাইন্ড করে তাকে কি করবে? ইরিভার্সিবল করবে, এনজাইমের কাজই করবে না। ইনহিবিটরস আর ইউজুয়ালি টক্সিক সাবস্টেন্স দ্যাট পয়জন এনজাইমস। হ্যাঁ, যেমন কিছু কিছু, যেমন তো বললাম যে চাকরির কথা যদি আমি উদাহরণ দিই, যে চাকরিটা এরকম যে তোমার অন্য ফ্যাকাল্টির পরীক্ষা, তুমি আর পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ সে কারোর সঙ্গে যুক্ত করে এনজাইমটাকে নষ্ট করে দিবে। এনজাইম আর কোনোভাবেই ঠিক হবে না। এই এনজাইম এই ইনহিবিশন করার পরে সেই এনজাইমটা কি হবে না, আর কোনো অবস্থাতেই কাজ করতে পারবে না। এটাকে আমরা বলছিলাম ইরিভার্সিবল। ইরিভার্সিবল থ্রি টাইপ: গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্ট, অ্যাফিনিটি লেভেল, আর সুইসাইড ইনহিবিটর। ইরিভার্সিবল যেটা গ্রুপ স্পেসিফাই, যেমন স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড চেইন আছে, যেমন ডিআইপিএফ, ঠিক আছে। ফর এক্সাম্পল, অনলি ওয়ান অফ দ্য 28 serine residues in chymotrypsin is modified by GF, তখন আর কি হচ্ছে না, এই chymotrypsin কোনো কাজ করে না। This means that the specific residue is specially reactive. Moreover, it is implied that the specific residue lies in the active site of the enzyme. Chymotrypsin এর অ্যাক্টিভ সাইটের সঙ্গে এই ডিআইপিএফ যুক্ত থাকে এবং এটাকে কি করে নষ্ট করে দেয়। তখন DIPF has also provided data that suggests through its binding with active serine residues that this is indeed a reactive serine residue contained with the active site of the enzyme acetylcholine esterase. যেটা বিষয়টা হলো যে আমাদের যে কাইমোট্রিপসিন যে এনজাইম আছে, তোমরা জানো যে প্রোটিন ব্রেকডাউনের, এর মধ্যে একটা এনজাইম আছে কি 1 এবং 28 নম্বরে সেরিন অ্যামাইনো অ্যাসিড আছে, এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে ডিআইপিএফ, এবং দেখা যাচ্ছে কি হচ্ছে না, তাকে ইনঅ্যাক্টিভ বানিয়ে দিচ্ছে, এনজাইম আর কাজ করতে পারে না। এই যে উদাহরণ দেওয়া হয়েছে, এই যে ওইস সেরিনের যে ওইস আছে, এর সঙ্গে কি হচ্ছে, এই যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে এটার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পরে এনজাইম আর কাজ করতে পারছে না, এনজাইমের কাজ বন্ধ হয়ে গেল। এই যারা আমাদের কি 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 হলো ইনহিবিশন, ইরিভার্সিবল ইনহিবিশন। আর ইউনিভার্সাল ইনফরমেশন অ্যাফিনিটি লেভেল। অ্যাফিনিটি কি? কারোর সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহটাকে আমরা বলি হলাম অ্যাফিনিটি। অ্যাফিনিটি লেভেল আর স্ট্রাকচারালি সিমিলার টু দ্য সাবস্টেট দ্যাট ক্যান কোভারেন্টলি বাইন্ড টু দ্য অ্যাক্টিভ সাইট অ্যান্ড আর দেয়ার ফর মোর স্পেসিফিক দ্যান গ্রুপ স্পেসিফিক রিয়েজেন্ট। দেখা গেল যে অ্যাফিনিটি কোনো একটা অ্যাক্টিভ সাইটের জায়গায় সে যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে সে কি করলো, ওই বাইন্ড তৈরি করলো, এবং এরপরে কি হলো, সে ইনহিবিশন তৈরি করার কারণে ইয়া যুক্ত হতে পারতেছে না। যেমন ধরো আমাদের এই যে এখানে আমাদের ইয়ের সঙ্গে এই যে এই কাইমোটিপসিন, কাইমোটিপসিন হিসিটিনের সঙ্গে এখানে ক্লোরিনের সঙ্গে যে কি হয়ে গেল, যুক্ত হয়ে গেল। এই যে নাইট্রোজেনের সঙ্গে স্পেসিফিক গ্রুপ, এর সঙ্গেই তার যুক্ততা আছে। Suicide inhibition. Suicide inhibition কি? Original inhibitor is a struggle analog or computer inhibitor of the enzyme and is converted to a more potent form by the enzyme that ought to be inhibited. This so formed inhibitor binds irreversibly with the enzyme. তারা কি করতেছে, যে ইয়ের জন্য কি বলে, যে বিক্রিয়ার গতিকে একেবারেই বন্ধ করে দিচ্ছে, সে নিজে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। যেমন ইউস্টিন ক্যান্সার থেরাপি, এটা এই জন্য এটা আমাকে বলতেছিলাম সুইসাইড ইনহিবিশন। আমরা আবার একটু ডিটেলসে যাই। সুইসাইড ইনহিবিটরস, mechanism based inhibitors bind to the enzyme as a substrate and is processed by a normal catalytic mechanism that generates a chemically reactive intermediate that inactivates the enzyme through covalent modification. An example of a mechanism based inhibitor can be seen through the inhibitory power of the planar proline intermediate formed during proline racemization. During this process, a trigonal intermediate is formed and the formation of the racemase is inhibited because the tetrahedral intermediate necessary for formation of the product is not formed. The isomerization of proline through the planar transition state underscores the essence of the transition state analogs as point inhibition of enzymes. আচ্ছা, এখন তোমাদেরকে যেটা আমি বুঝাবো অ্যালোস্টারিক ইনহিবিশনটা কি। আমরা দেখলাম যে যে ইয়ের কথা, ধরো অ্যালোস্টারিক করতেছে কি, প্রোডাক্ট কি, আমরা এর আগে দেখলাম যে প্রোডাক্ট কি করলে কি বলে, ওই বেশি হয়ে গেলে সে হলো বিক্রিয়ার গতিকে কি করে, প্রোডাক্ট বেশি হলে বিক্রিয়ার গতিকে কমায় এবং সাবস্ট্রেট বিক্রিয়ার গতিকে বাড়ায়। অ্যালোস্টারিক ইনহিবিশনে উল্টা ঘটনা ঘটে, যে প্রোডাক্ট তোমার তৈরি করলে সেই তোমার উদাহরণ দেয়, মনে করেন সাবানের ইন্ডাস্ট্রির কথা বললাম, সেটা হলো ফিডব্যাক রেগুলেশন। রেগুলেশন আমাদের দুই রকম, একটা হলো ফিডব্যাক রেগুলেশন আর একটা হলো অ্যালোস্টারিক রেগুলেশন। ফিডব্যাক রেগুলেশন হলো তোমার এ থেকে বি, বি থেকে সি, সি থেকে জি, জি যখন বেশি হয়ে যায়, সাবান বেশি তৈরি হয়ে গেল, আমি বিক্রি আর কমাই দিলাম। কিন্তু একটা লোকের যদি টাকা বেশি হয়ে যায়, সে কি টাকা উৎপাদন ইন্ডাস্ট্রি বাড়াবে না কমাবে?
তোমার কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যায়। হ্যাঁ, জি শোনা স্যার। যায় স্যার। মনে করো সাবানের উদাহরণ দিলাম। তো সাবান ইন্ডাস্ট্রিতে যদি সাবান উৎপাদন বাইরে যায়, তাহলে কি করতে হচ্ছে? সাবান উৎপাদন কমাই দিবে। এখন একটা লোক ব্যবসা করতেছে, ব্যবসা করার পরে তার অনেক টাকা লাভ হয়েছে। এখন অনেক টাকা লাভ হয়ে যাওয়ার পরে সে কি ব্যবসা বাড়াবে না কমাবে? বাড়াবে। বাড়াবে। তো আগে যদি আমাদের ফিডব্যাক রেগুলেশন হইলে, যেমন সাবানের ইন্ডাস্ট্রিতে যেমন সাবান বেশি হয়ে যাচ্ছে, সে কিন্তু বিক্রিয়া কমাই দিচ্ছে। আর এখানে টাকা যখন বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রোডাক্ট, এর আগেরটাই ছিল ফিডব্যাকে ছিল প্রোডাক্ট বেড়ে গেলে প্রোডাক্ট এনজাইমের গতিকে কমাই দিবে। আর এখানে হলো উল্টা, প্রোডাক্ট যদি বেশি হয়ে যায়, সেই এনজাইমের গতিকে না কমায় এনজাইমের গতিকে আরো কি করবে? বাড়াই দিবে। বাড়াই দিবে। এইটা আমরা বলতেছি হলাম অ্যালোস্টেরিক, অ্যালোস্টেরিক সাইড বা অ্যালোস্টেরিক রেগুলেশন। আর ঠিক উল্টাও হইতে পারে, যে ধরো তার টাকা কমে গেছে, টাকা কমে যাওয়ার কারণে সে কি করছে? ব্যবসা ব্যবসা লস খাই যাচ্ছে। তখন কি হচ্ছে? ব্যবসা কি হয়ে যাচ্ছে? আরো কমাই দিচ্ছে। ব্যবসা যদি টাকা যদি লস করে, টাকা লস করলে কি ব্যবসা বাড়াবে না কমাবে? একটা লোক ব্যবসায় নামছে, ব্যবসা করতে যাতে লস হয়ে যাচ্ছে, ব্যবসা বাড়াবে না কমাবে বলো? কমাবে। স্যার কমাবে। এই কমাবে যে স্যার। এটা, এই যে একটা ইনহিবিশন, এটা ইনহিবিশন না, ব্যবসা কমাই দিল। এই ইনহিবিশনকে আমরা কি বলতেছি? অ্যালোস্টোরিক ইনহিবিশন। যেমন আমরা গ্লাইকোলাইসিসে দেখবো, এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট হয়। এবং এটা কি করে? অ্যালোস্টোরিক ইনহিবিশন হিসেবে কাজ করে। যে এক্সাম্পল, গ্লুকোজ 6 ফসফেট ইজ অ্যালোস্টোরিক ইনহিবিশন অফ হেক্সোকাইন এনজাইম অফ গ্লাইকোলাইসিস। ঠিক আছে? তো এটা তাহলে আমরা বুঝতে পারলাম ইনহিবিশন সম্বন্ধে। ইনহিবিশন কয় প্রকার? তিন ধরনের। একটা হইলো কম্পিটিটিভ, একটা রিভার্সিবল, ইরিভার্সিবল, আর অ্যালোস্টেরিক ইনহিবিশন। এবং আমরা দেখলাম, কি দেখলাম? রিভার্সিবল কয় ধরনের? তিন ধরনের: কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ। আর ইরিভার্সিবল তো আমরা দেখলাম, কমপ্লিটলি ইরিভার্সিবল আর অ্যালোস্টেরিক ইনহিবিশন। এই যে আমরা এখন এখন আমরা এনজাইম কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে শিখবো। এখানে আমাদের দুইটা থিওরি আছে। একটা হলো লক অ্যান্ড কি থিওরি, আর একটা হলো ইনডেক্স ফিল্ড থিওরি। এখন আরেকটা থিওরি আসছে, সাবস্ট্রেট স্ট্রেন থিওরি। কয়টা থিওরি এখানে? তিনটা। মেকানিজম অফ এনজাইম অ্যাকশন, আমাদের ইনহিবিশন চ্যাপ্টার শেষ। এখন আমরা যেটা আলোচনা করতেছি এনজাইমের, এনজাইম কিভাবে কাজ করে, মেকানিজম অফ এনজাইম অ্যাকশন। একটা হলো লক অ্যান্ড কি থিওরি, এটা বিজ্ঞানী ফিশার এটা আবিষ্কার করছে, ফিশার টেমপ্লেট। আর একটা ইনডিউসড মডেল আর কোর্সল্যান্ড মডেল, যিনি বিজ্ঞানীর নাম হলো কোর্সল্যান্ড। আরেকটা এই দুইটা আগে ছিল, পরে এখন আরেকটা হচ্ছে সাবস্ট্রেট স্ট্রেন থিওরি, এটা পরে আসছে। এটা মনে করো এই যেটা, যে এনজাইম যেটা এ যেটা, এটা মনে করো এই লক অ্যান্ড কি থিওরি, চাবি অ্যান্ড তালার মতন। তুমি একটা যে তালার মধ্যে এক নির্দিষ্ট চাবি ঢুকবে, অন্য কোনো চাবি ঢুকবে না। ঢুকবে কি? ওই চাবি দিয়েই খালি খোলা যাবে। তালা লাগানো থাকবে, ওই চাবি দেবো, খুলবে। তো এনজাইম এরকমের। আর এটা হলো সাবস্টেট। এই নির্দিষ্ট সাবস্টেটটি এনজাইমের সঙ্গে এরকম থাকে, এটা গোল, এটা এরকম তালার দেবে, একটা নির্দিষ্ট খাঁজ থাকে। ওই খাঁজে খাঁজে মিললেই, খাঁজে খাঁজে মিললেই তালা চাবি ঢুকবে। খাদ যদি না মেলে তাহলে ঢুকবে না। লক অ্যান্ড কি থিওরি, এইটা সাবস্ট্রেট। আর ঠিক এইটা এনজাইমের মধ্যে ঢুকলো, এই ঢুকলেই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে। যদি খাদের সঙ্গে না মেলে তাহলে কমপ্লিট হবে না। এটা হলো কোন থিওরি? লক অ্যান্ড কি থিওরি। আর ইন্ডাস্ট্রি থিওরি না, একদম ওই রকমের হবে তা না, কিন্তু যখন সাবস্ট্রেট আসবে তখন কি করবে? সে তার মতন এনজাইম তার মতন ফিট করে দেবে। এনজাইম আগে ছিল এরকম, কিন্তু যেই সাবস্ট্রেট আসলো সে তখন তার মতন কি করলো? তৈরি করে দিল। তাহলে এটা হলো কি থিওরি? ইনডিউসড ফিল্ড থিওরি। আর সাবসেট স্ট্রেন থিওরি অনেকটা ইয়ের মতনই। যেমন বললাম যে আগে দুইটাই আমরা পড়ছি। আমরা যখন পড়ছি তখন লক অ্যান্ড কি আর ইনডিউসড ফিটই পড়ছি। সাবসেট স্ট্রেন যেটা বলছে, অনেকটা ইনডিউসড ফিটের মতনই, একটু ব্যতিক্রম আছে। যে সে বলতেছে যে সাবসেট অনুযায়ী স্ট্রেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ইনডিউসড ফিট মডেল হলো যে ঠিক সে ওই রকমেরই হয়ে যাচ্ছে, আর এ বলতেছে যে ওই রকমের না, কাছাকাছি হয়ে যাচ্ছে। এটাই হলো পার্থক্য। যে এটা যেমন একদম হুবহু মিলে গেছে, কিন্তু ওইটা তো দেখা যাচ্ছে অনেক সময় হুবহু নাও মিলতে পারে। তাহলে বি এবং সি তোমার প্রায় কাছাকাছি। আর এ হলো একদম ফিক্সড, যে সে বলতেছে যে এনজাইম একটা নির্দিষ্ট জায়গা থাকে, সাবস্ট্রেট একটা নির্দিষ্ট জায়গা, জাস্ট লক এবং কি এর মতন এরকম যদি মেলে তখনই হচ্ছে কি হয়। এটাকে আমরা বলছি লক অ্যান্ড কি থিওরি। আমরা তিনটা থিওরি সম্বন্ধে জানলাম। লক অ্যান্ড কি থিওরিটা কি আমরা একটু আগে দেখাই দিলাম, তারপর বলতেছি দি স্ট্রাকচার অফ the structure of or conformation of the enzyme is rigid. এটা কি রিজিড, নির্দিষ্ট, এটা চেঞ্জ হওয়ার না, একেবারে ফিক্সড।
the substance fixed to the binding site. Substance binding site যুক্ত হবে just as key fits into the proper lock or hand to the proper glove. যেমন আমরা বলছি কি যেমন চাবি যেমন লকের মধ্যে তালার মধ্যে যেভাবে যদি ফিক্স যেভাবে হয় এটাও ঠিক সেরকম. Thus the active site of an enzyme is a rigid and pre-shaped template where only specific substance can bind. এটা হলো lock and key theory. আর this model does not give any scope of the flexible nature of enzyme. এক্সামের কোনো flexible nature না, একদম fixed থাকবে. Hence the model totally fails to explain many facts of enzymatic reaction. The most important which is allosteric modulation বা অন্য জিনিস কি করতে পারে না. এইগুলো শুধুমাত্র অ্যাবসোলিউট যে ইগুলো আছে কি বলে ওই স্পেসিফিসিটি যেটা সেই ক্ষেত্রে এটা ঠিক হয়, কিন্তু যারা গ্রুপ স্পেসিফিটি ক্ষেত্রে সংক্ষেত্রে ভিন্ন হইতে পারে তখন কিভাবে কাজ করে, তখন এই থিওরি কাজ করে না. আর ইনডিউসড ফিট থিওরি যেটা, the active site is not rigid and is pre-shaped. এটা রিজিড না, এটা প্রি-শেপ থাকে. এখানে কি হয়, the essential feature of the substrate binding site are present at the nascent active site. The interaction of the substrate with the enzyme induce a feed, যেটা আমি দেখালাম যে সেই ফিডটা কি করতে ইনডিউসড ফেজ আসছে, feed for a conformation change in the enzyme resulting in the formation of a strong substrate binding site. Due to induced feed, the appropriate amino acid of the enzyme are repositioned to form the active site. তার মানে অ্যাক্টিভ সাইট কি হইতে পারে, তার সাবস্টিটিউট উপর নির্ভর করে সে চেঞ্জ হইতে পারে. এটা কোন থিওরি? ইনডিউসড ফিট থিওরি. আর সাবস্ট্রেট স্টেন থিওরি যেটা, সেটা কি, সাবস্ট্রেট ইজ স্টেন ডিউ টু induced conformation change in the enzyme. It is also possible that when a substrate binds to the preformed active site, the enzyme induced extend to the substrate. তোমাদের যেটা বললাম একটু আগে যে এটা কি বলে এর মতনই, ওই অনেকটা ইনডিউসড ফিট থিওরির মতন. It is also possible that when a substrate binds to the preformed active site, the enzyme induced a strain to the substrate. সেটাকে একটু স্ট্রেন তৈরি করে. The strained substrate leads to the formation of product. পরে যে strained substrate তৈরি করলো সে কি করে পরবর্তীতে ফরমেশন তৈরি করতে পারে. In fact, a combination of induced fit model with the substrate strain is considered to be operative in enzyme action. এবং যেটা দেখা যাচ্ছে কি আমি যেটা বললাম, in fact এখন হলো কি এই combination of induced fit model with the substrate strain is considered to be operative in the enzymic action. এখন এইটাই সবচাইতে বেশি প্রচলিত. আচ্ছা, এখানে তোমাদের যে দুইটা জিনিস বাকি আছে যেটা এর মধ্যে নাই, আমি তোমাদেরকে পড়াচ্ছি. এটা হলো রেগুলেশন অফ এনজাইম. রেগুলেশন অফ এনজাইম দুই ধরনের. এটা ইসে নাই, কি বলে আমাদের এই যে স্লাইডে নাই, কিন্তু তারপর তোমাদের পড়ানো দরকার. আমি অলরেডি আলোচনা করছি. রেগুলেশন দুই ধরনের, একটা হলো ফিডব্যাক রেগুলেশন আর একটা হলো অ্যালোস্টোরিক রেগুলেশন. ফিডব্যাক রেগুলেশন কি আমি উদাহরণ দিছি যে এ থেকে ধরো বি, বি থেকে সি, সি থেকে জি তৈরি হচ্ছে. জি যদি বেশি তৈরি হয়, যেমন সাবান ইন্ডাস্ট্রিতে যদি জি বেশি তৈরি হয় তাহলে কি হবে, বিক্রিয়ার গতি কমে যাবে. আর জি যদি কম তৈরি হয় বিক্রিয়ার গতি বেড়ে যাবে. এটাকে আমরা বলি কি রেগুলেশন, ফিডব্যাক রেগুলেশন. আরেকটা জিনিস হলো অ্যালোস্টেরিক রেগুলেশনটা কি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে জি তৈরি হয়. জি যদি বেড়ে যায় তাহলে বিক্রিয়ার গতি না কমাই দিয়ে সে আর বাড়াবে. উদাহরণ দিলাম ওই যে টাকার কথা, টাকা যদি বেশি হয় সে গতিকে বাড়াই দিবে. একটু আগে আমরা এই একই জিনিস পড়ছি, সেখানে আমরা পড়ছি হলাম এই অ্যালোস্টেরিক, কি পড়ছিলাম রেগুলেশন না, তখন কি ছিল অ্যালোস্টিক ইনহিবিশন. অর্থাৎ যদি টাকা কম হয়, লস যদি হয়, লস হয়ে গেলে কি হবে, আমাদের বিক্রিয়া কমে যাবে. আর এখন আমরা ইনহিবিশন না, রেগুলেশন. যদি আমাদের টাকা বেশি হয় তাহলে বিক্রিয়ার গতি বেড়ে যাবে. কথা প্রায় একই রকমের, সেখানে ওখানে লেখে নাই. তো আমরা এই জিনিসটাও তোমাদের জন্য পাওয়া দরকার, যে তোমাদের আমাদের কি বলে ওই রেগুলেশন, রেগুলেশন অফ এনজাইম. রেগুলেশন এনজাইম কয় ধরনের? দুই ধরনের. একটা হলো ফিডব্যাক রেগুলেশন, আরেকটা কি অ্যালোস্টেরিক রেগুলেশন. তাহলে আমাদের মোটামুটি এনজাইম চ্যাপ্টার শেষ. এখন একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এই ম্যাথমেটিক্যাল টার্মটা আসলে তোমাদের পক্ষে বেশি কাজে লাগে না, এই জন্য আমি কি পড়াবো না. ক্লাসে দেয় গ্রাফ আছে কিছু, এই যে আমাদের যে তিনটা, ওই যে ভিম্যাক্স আর এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট আছে. এটা আসলে ইসে দেখানো যাবে না, এটা আমি একদিন ক্লাসে দুই ফ্যাকাল্টিতেই অল্প সময় 5 মিনিটের মধ্যে আমি ক্লাসে দেখাই দেবো. এবং ক্লাসে দেখাইলে তখন তোমরা বুঝতে পারবা ওই যে ভিম্যাক্স আর কেম কেন এটা ইনক্রিজ করতেছে আর কেন এটা ডিক্রিজ করতে, ইনক্রিজ তো করতেছে না, কেন ডিক্রিজ করতেছে ইনহিবিশনের সঙ্গে. এবং তিনটা গ্রাফ আছে, ওই তিনটা গ্রাফ দিয়ে আমরা শেষ করে দিই. তাহলে আমাদের আজকের আলোচনা এখানেই